সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে এক প্রকার ভালো আছি। আজকে আমরা এই বায়ু দূষণ, তোমরা নবম শ্রেণীর বায়ু দূষণের মধ্যে আমরা আছি। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা নিঃসরণ, গতদিন আমরা আলোচনা করেছিলাম বেপন। মনে আছে বেপন কাকে বলে? কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ভাবে সমভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বেপন, তাই না? বেপনের মধ্যে চাপের প্রভাব আছে, তবে চাপ একই রকম থাকে, কিন্তু নিঃসরণের মধ্যে সবটাই কিন্তু চাপের প্রভাব। নিঃসরণ কাকে বলে? সরু ছিদ্রপথে উচ্চ চাপের এলাকা বা স্থান থেকে নিম্নচাপের এলাকায় বা স্থানে গ্যাসের সরু ছিদ্রপথে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। নিঃসরণ যে প্রক্রিয়া, এটা সম্পূর্ণ চাপের প্রভাব। নিঃসরণটা কি সম্পূর্ণ চাপের প্রভাব। আমরা লক্ষ্য করব এই নিঃসরণের সংজ্ঞাটা আমরা লিখি। সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। সরু ছিদ্রপথে উচ্চ চাপে স্থান থেকে নিম্নচাপের স্থানে গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণের সংজ্ঞা আমরা কি লিখছি? সরু ছিদ্রপথে। তো শিক্ষার্থীবৃন্দ, সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান বা অঞ্চল বা এলাকা, যাই বলো, উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে, তাই না? নিঃসরণ কাকে বলে? সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এখানে আমরা একটা চিত্র আঁকবো।
এটা কিন্তু নিঃসরণের একটা চিত্র তোমাদের সামনে আমি আঁকলাম। বিভাজক, এটা হলো বিভাজক। এই প্রক্রিয়াটার নাম হইল একটা নিঃসরণ। এখানে পিন হোল, ঠিক আছে। আমি চিত্র রাখি, তাহলে তোমরা সহজে এটা বুঝতে পারবা। নিম্নচাপ অঞ্চল, নিম্নচাপ অঞ্চল, লো প্রেসার এরিয়া। আর এটা হলো উচ্চচাপ অঞ্চল, হাই প্রেসার এরিয়া। এভাবে চাপের বাহ্যিক চাপের প্রভাবে আসলে গ্যাসের উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে বা স্থানে সজোরে বেরিয়ে আসে। আসলে তোমার এই নিঃসরণের মধ্যে চাপের প্রভাবটা বেশি। কি বলছে, সরু ছিদ্রবর্তী উচ্চ চাপের স্থান থেকে, অর্থাৎ চাপ মেন উচ্চ চাপ, নিম্নচাপ, সজোরে বেরিয়ে আসা সবই কিন্তু চাপ। উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। এটা নিঃসরণের চিত্র আমরা তাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। এগুলো নিঃসরণ প্রক্রিয়া। লো প্রেসার এরিয়া তার মানে নিম্নচাপ অঞ্চল, হাই প্রেসার এরিয়া তার মানে উচ্চচাপ অঞ্চল, এবং দ্যাট ইজ নিঃসরণ। এবং এখানে পিনহোল, বিভাজক, এভাবে কিন্তু নিঃসরণটা এখানে মানে ঘটে। এখানেও উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে সজোরে গ্যাস বেরিয়ে আসে। এর প্রক্রিয়াটা হইলো উভয়টা কিন্তু নিঃসরণের ব্যাপার। সুপ্রিয় শিক্ষিত কিন্তু আপনার নিঃসরণের সংজ্ঞা লিখেছি, সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়াটাকে নিঃসরণ বলে। এখানে আমরা চাপের প্রভাবই লিখলাম। উচ্চচাপের অঞ্চল, নিম্নচাপের অঞ্চল, উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে গ্যাস সজোরে বেরিয়ে আসে, তাই না? এখানে কিন্তু সেম। বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে গ্যাস বাহ্যিক চাপের প্রভাবে গ্যাস উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে সরু ছিদ্র
গ্যাস সজোরে বেরিয়ে আসে। আসলে গ্যাস যে সজোরে বেরিয়ে আসে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে, এটা আসলে প্রভাবটা কি? আমি বলি বাহ্যিক অর্থাৎ আমরা বলতে পারি এই যে নিঃসরণ আসলে চাপের প্রভাব বেশি, তাই না? অর্থাৎ নিঃসরণ চাপের প্রভাব বেশি। যেখানে নিঃসরণ হয় সেখানে কিন্তু চাপের প্রভাবটাই বেশি। ঠিক আছে, বাহ্যিক চাপের প্রভাবে কিন্তু গ্যাস বাহ্যিক উচ্চ চাপের কারণে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরুছিদ্র পথে গ্যাস সজোরে বেরিয়ে আসে। নিঃসরণ চাপের প্রভাব বেশি। এই যে প্রভাবটা, এটা কিসের প্রভাব? চাপের প্রভাব, তাই না? আমরা বাসা বাড়িতে প্রায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, তাই না? আমরা যে বাসা বাড়িতে যে সিলিন্ডারটা ব্যবহার করি, এটা কি গ্যাস সিলিন্ডার না? সেখানে কিন্তু আসলে নিঃসরণ ঘটে থাকে। এই যে আমরা যে বাসা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, এটা মধ্যে এলপিজি গ্যাস থাকে, তাই না? এই সিলিন্ডারে এলপিজি গ্যাস থাকে। এলপিজি গ্যাসটা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড মানে তরলকৃত, এই সিলিন্ডারে এলপিজি গ্যাস থাকে, মানে তরলকৃত গ্যাস। গ্যাস থাকে এই সিলিন্ডারে। কি গ্যাস থাকে? আসলে এলপিজি গ্যাস। আমরা যে বাড়িতে যে উদাহরণ হিসেবে, নিঃসরণের উদাহরণ হিসেবে আমরা বলতে পারছি, বাড়িতে যে আমরা এলপিজি গ্যাস সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আসলে এটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এল দিলে তোমার লিকুইফাইড, পি দিলে পেট্রোলিয়াম, জি দিলে গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসটা, এই গ্যাসটা আসলে গ্যাস ছিল, তাই না? এটাকে চাপের প্রভাবে উচ্চ চাপে তরল করা হয়েছে। তো এখানে আমরা আসলে আবার আসলাম যে নিঃসরণের ব্যাপারটা আসলে সবটাই চাপ। গ্যাস ছিল, এই গ্যাসটাকে আমরা উচ্চ চাপের প্রভাবে এলপিজি গ্যাস হিসাবে সিলিন্ডারে আমরা রাখছি, তরলকৃত গ্যাস হিসেবে। এখন চুলার সাথে এলপিজি গ্যাস সংযোগ দিলে, এলপিজি সিলিন্ডার গ্যাস না, এলপিজি সিলিন্ডার সিলিন্ডারে সংযোগ দিলে সজোরে গ্যাস বেরিয়ে আসে এবং বাহিরে চাপ কমে যাওয়ার জন্য, বাইরে চাপ কমে যাওয়ার জন্য এই তরল গ্যাস যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু এটা তরল থাকে না, এটা গ্যাস হয়ে যায়, তাই না? কারণ কি? বাইরে চাপ কমে যায়, বাইরে যখন বেরিয়ে আসে, সজোরে যখন বেরিয়ে আসে
তখন চাপটা কমে যাওয়ার কারণে এটা গ্যাস হিসেবে বেরিয়ে আসে। বাইরে চাপ কমে যাওয়ার জন্য গ্যাস হিসাবে চুলায় ব্যবহার হয়। এখানে আমরা লক্ষ্য করলাম যে তরলকৃত গ্যাস ছিল যখন চুলার সাথে চুলার সাথে এলপিজি সিলিন্ডার এর সংযোগ দেওয়ার পরে সজোরে গ্যাস বেরিয়ে আসে এবং বাইরে চাপ কমে যাওয়ার জন্য, বাইরে যখন আসে তখন চাপ কি আগের মতো থাকে? কমে যায়। চাপ কমে যাওয়ার জন্য গ্যাস হিসাবে চুলায় ব্যবহার হয়। আগে এটা তরল ছিল না, এখন আর তরল নাই, বাইরে চাপ কমে গেছে না, এই জন্য আগে সেই গ্যাস হিসাবে চুলায় এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সম্পূর্ণ প্রক্রিয়াটা আসলে চাপের প্রভাব। গ্যাস ছিল, চাপ প্রয়োগ করেছে, এটা তরল করেছে, তাই না? এখন সিলিন্ডার হিসাবে এলপিজি এটা গ্যাস বা তরলকৃত গ্যাস, এটার সাথে যদি চুলার সাথে সংযোগ দেওয়া হয় তাহলে এটা সজোরে বেরিয়ে আসে। সজোরে তরল গ্যাসটা এটা কিন্তু সজোরে তরল গ্যাসটা বেরিয়ে আসে। বাইরে চাপ কম থাকার জন্য, কমে যাওয়ার জন্য কিন্তু গ্যাস হিসাবে চুলায় ব্যবহার হচ্ছে, আগে তরলটা নাই। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু আসলে সম্পূর্ণ চাপের প্রভাব। এই জন্য আমরা সাধারণত বলে থাকি যে নিঃসরণ আসলে মূলত চাপের প্রভাব। ঠিক আছে, চাপ সবটাই চাপ এনে। অর্থাৎ সিলিন্ডার গ্যাসের ব্যবহার মূলত চাপের প্রভাব আমরা বলতে পারি। এবং এটা হইলো এই যে সিলিন্ডারের গ্যাসের যে ব্যবহার, এটা কিন্তু মূলত নিঃসরণই এলপিজি সিলিন্ডার গ্যাস নিঃসরণের উদাহরণ। নিঃসরণের সবচেয়ে সহজ উদাহরণ হলো এই যে এলপিজি গ্যাসটা আমরা যে ব্যবহার করি, এটা আসলে নিঃসরণের একটা উদাহরণ। আমরা লক্ষ্য করলাম ছিল একটা গ্যাস, হ্যাঁ, সিলিন্ডার জন্য কি ভর্তি করা হলো, এটা তরল হিসাবে চাপ প্রয়োগ করে তরল হিসাবে ভর্তি করা হলো সিলিন্ডারের মধ্যে। চুলার সাথে যখন নাকি সংযোগ দেওয়া হইলো, তখন উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাস সজোরে তরল গ্যাস বাইরে এসে আসার পরে বাইরে যখন চাপ কম, সেখানে এটা আগের সে গ্যাস মতো হয়ে গেছে। ঠিক আছে, আবার চাপের প্রভাব ছিল বেশি, চাপ কমে গেছে, এজন্য গ্যাস, সেই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। এখানে সিলিন্ডারের যে গ্যাসের যে ব্যবহারটা সম্পূর্ণ কিন্তু আসলে নিঃসরণ এবং চাপের ব্যবহার। ঠিক আছে, আমরা একটু পরে বাহ্যিক চাপের প্রভাবে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে ছিদ্রপথে গ্যাস বেরিয়ে আসে, তাই না? সরু ছিদ্রপথে গ্যাস সজোরে বেরিয়ে আসে। নিঃসরণের চাপের প্রভাব বেশি। আমরা বাসা বাড়িতে প্রায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। এই যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, এটা আসলে এলপিজি গ্যাস। এলপিজি মানে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস, তাই না? চুলার সাথে এলপিজি সিলিন্ডার গ্যাস সংযুক্ত সজোরে তরল গ্যাস বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে? এবং উচ্চ চাপ এবং নিম্ন চাপের পার্থক্য সৃষ্টি হয়েছে, এই জন্য সজোরে তরল গ্যাস কিন্তু বেরিয়ে আসে। বাইরে চাপ কম, কমে যাওয়ার জন্য গ্যাস হিসেবে কিন্তু চুলায় এটা ব্যবহার হয়ে গেল। অর্থাৎ সিলিন্ডার গ্যাসের ব্যবহার মূলত চাপের প্রভাব। এবং এটা কিন্তু আসলে নিঃসরণের উদাহরণ। এটা কার উদাহরণ? নিঃসরণের উদাহরণ। ঠিক আছে, আমরা একটা উদাহরণ আমরা দিয়েছি এবং চিত্র রেখেছি। আশা করি তোমরা নিঃসরণের ব্যবহারটা সহজে
বুঝতে পারছো নাকি? বিভিন্ন গ্যাসে এবার আমরা তাইলে আমরা নিঃসরণ কাকে বলতে পারি? সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসের বেরিয়ে আসার সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ, তাই না? সেই নিঃসরণে আমরা চাপের প্রভাব লক্ষ্য করি। উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের বাহ্যিক চাপের প্রভাবে আমরা লক্ষ্য করছি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে গ্যাস সজোরে বেরিয়ে আসে কোনো ছিদ্রপথে, সরু ছিদ্রপথে বাহ্যিক চাপের প্রভাবে আসলে গ্যাস সজোরে বেরিয়ে আসে, তাই না? আমরা উদাহরণ হিসেবে অর্থাৎ যে নিঃসরণ, এই নিঃসরণটা আসলে চাপের প্রভাব, আসলে কি চাপের প্রভাব। আমরা যে বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেটা দেখা গেছে নিঃসরণের ব্যাপার। কিভাবে নিঃসরণ হইলো? আমরা চুলার সাথে যখন নাকি এই এলপিজি গ্যাসের সংযোগ দেই তখন দেখা গেছে এখানে চাপের পার্থক্য সৃষ্টি হয়, উচ্চ চাপ এবং নিম্ন চাপ পার্থক্য হওয়ার কারণে নল দিয়ে এই তরল লিকুইফাইড তরল গ্যাস বেরিয়ে আসে, তাই না? বেরিয়ে আসার সাথে সাথে তার যে চাপ ছিল ওই চাপটা কিন্তু হ্রাস পাই যেতে হয়। চাপ হ্রাস পাওয়ার কারণে নলে যে গ্যাসটা যে চলে আসলো এটা কিন্তু এখন গ্যাস, কারণ কি চাপ তো আগের মতো নাই, ঠিক আছে? তো এই হলো, অর্থাৎ দেখা গেছে যে সিলিন্ডার গ্যাস আমরা ব্যবহার করি এটা সম্পূর্ণ নিঃসরণের একটা সহজ উদাহরণ, নিঃসরণের একটা সহজ উদাহরণ, তাই না? আমরা এ হলো নিঃসরণ। আসলে ব্যাপারটা সবটা ব্যাপার হলো চাপের প্রভাব। তরল যে গ্যাসটা এটা কিন্তু চাপের প্রভাবে তরল করা হয়েছে, তাই না? নলের সাথে যখন সংযোগ দেওয়া হয়েছে বাড়িতে সিলিন্ডার গ্যাসের সাথে এলপিজি গ্যাস, তখন কিন্তু চাপ পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে নল দিয়ে যখন তরল গ্যাস বেরিয়ে আইছে তখন চাপ কমে গেছে, কমে যাওয়ার কারণে আগের সেই গ্যাসের মতো কিন্তু এবং যেটা আমরা ব্যবহার করি চুলা ফাঁকটা করি, তাই না? এই যে ব্যাপারটা, সম্পূর্ণ ব্যাপারটা আসলে কি উচ্চ চাপ নিম্ন চাপ সজোরে বেরিয়ে আসা, সরু ছিদ্রপথে গ্যাসের সজোরে বেরিয়ে আসা, এখানে চাপ ছাড়া আর কিছুই নাই। নিম্ন চাপ উচ্চ চাপ, তাই না? ঠিক আছে। তা আমরা এই যে ব্যাপার যদি কোথাও দেখি তাহলে আমরা নিশ্চয়ই অনুভব করবো আসলে এটা নিঃসরণ। উচ্চ চাপ আছে কিনা, নিম্ন চাপ সৃষ্টি হয়েছে কিনা, সরু ছিদ্রপথে গ্যাসের বেরিয়ে আসছে কিনা, যদি বেরিয়ে আসে তাহলে এই প্রক্রিয়াটার নাম হলে নিঃসরণ। ঠিক আছে, তাহলে আমরা নিঃসরণে আলোচনা করলাম। নিঃসরণ হলো সজোরে গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া, তাই না? তবে এখানে চাপের পার্থক্য থাকতে হবে, উচ্চ চাপ নিম্ন চাপ। উচ্চ চাপের এলাকা থেকে নিম্ন চাপের এলাকায় গ্যাসের বেরিয়ে আসার প্রক্রিয়া কে বলা হবে নিঃসরণ, তাই না? এই নিঃসরণের বিভিন্ন গ্যাসের নিঃসরণ হয়। যেমন মনে করা মিথেন, এটা আণবিক বর্গতা 12 প্লাস 4 তার মানে 16 গ্রাম, আণবিক বর্গতা 16। আবার বলি বিউটেন 4 × 12, পিটার আণবিক বর্গতা 58। অক্সিজেনের কত 16 × 2 তার মানে 32। সবচেয়ে বেশি কার আর সবচেয়ে কম কার, এখান থেকে আমাদের বলতে হবে কার নিঃসরণ বেশি হবে কার কম হবে। মিথেন তার আণবিক ভর আমরা পাইছি 16, অক্সিজেন আণবিক ভর পাইছি 32, বিউটেন এটা আণবিক ভর পাইছি 58। এখন বলতে হবে কার আণবিক ভর সবচেয়ে বেশি এবং কার নিঃসরণ বেশি হবে কার কম হবে। এখানে আমরা লক্ষ্য করলাম যে সবচেয়ে কম হইল মিথেনের আণবিক ভর সবচেয়ে কম, এই জন্য মিথেনের নিঃসরণ বেশি হবে। আর সবচেয়ে বেশি হইল বিউটেনের আণবিক ভর, এটা সবচেয়ে নিঃসরণ কম হবে। অর্থাৎ ব্যাপন বা নিঃসরণ আণবিক ভর তথা ঘনত্বের উপর নির্ভরশীল।
আণবিক ভর এবং ঘনত্ব বেশি হলে নিঃসরণ ব্যাপন কম হয়। আণবিক ভর তথা ঘনত্ব যদি হ্রাস পায় বা কমে তাহলে ব্যাপন নিঃসরণ বেশি হয়, তাই না? ব্যাপন সমানুপাতে কার? 1/d ঘনত্ব। এখন ভর যদি বেশি হয় তাহলে ঘনত্ব বেশি হবে, তো ঘনত্ব যদি বেশি হয় তাহলে ব্যাপন কি কমবে, তাই না? আবার ঘনত্ব যদি বাড়ে তাহলে ব্যাপন ডি ঘনত্ব। ভর বাড়লে ঘনত্ব বাড়ে, তাই না? ভর কমলে ঘনত্ব কমে। তো তোমার আমরা ভর এবং ঘনত্ব সেম, তাই না? ঘনত্ব রো সমান কি ভর বাই ডি দ্বারা, এখানে আমরা ডি দ্বারা বলছি, তাই না? এম বাই বি। তাহলে এম হলে ভর, আয়তন। তোমরা বলো এই যে ভরটা যদি বাড়ে ডেনসিটি বা ঘনত্ব কি গ্যাসের ঘনত্ব বেড়ে গেল না? ভরটা যদি কমে তাহলে ডেনসিটি বা ঘনত্ব কিন্তু ভর বাড়লে ঘনত্ব বাড়ে, ভর যদি কমে তাহলে ঘনত্ব কমে। ঘনত্ব যদি কমে তাহলে ব্যাপন কি হবে? বৃদ্ধি পাবে, তাই না? আর ঘনত্ব যদি ভর বাড়ার কারণে হয়তো ঘনত্ব হ্রাস বৃদ্ধি করে, তাই না? ভর বাড়লে ঘনত্ব বাড়ে আর ভর কমলে ঘনত্ব কমে। এখন ভর বাড়ার কারণে যদি আণবিক ভর বাড়ার কারণে যদি বাড়লে তাহলে ব্যাপন কি হবে? হ্রাস পাবে না? এই জন্য আমি বলছি ব্যাপন বা নিঃসরণ উভয়টাই ঘনত্বের বা ভরের ব্যস্তানুপাতিক। ভর ঘনত্ব বাড়লে ব্যাপন নিঃসরণ কি হবে? কমবে। ভর তথা ঘনত্ব যদি কমে তাহলে ব্যাপন বা নিঃসরণ বাড়ে। এই জন্য আমরা ব্যস্তানুপাতিক আমরা বলতে পারি। ব্যাপন ব্যস্তানুপাতিক কার? ঘনত্বের। নিঃসরণ ব্যস্তানুপাতিক কার? ভর ঘনত্বের, তাই না? গ্যাসের আণবিক ভর তথা ঘনত্ব বাড়লে ব্যাপন বা নিঃসরণ কমে। আমরা কি বলতে পারি? গ্যাসের আণবিক ভর ভরই তো ঘনত্ব, ভরের সাথে ঘনত্বের সম্পর্ক। আণবিক ভর তথা ঘনত্ব বাড়লে ব্যাপন নিঃসরণ কমে, তাই না? যদি এটা বাড়ে তখন ওইটা কিন্তু কমে যায়, তাই না? 2 নম্বর, গ্যাসের কিন্তু নিঃসরণের ক্ষেত্রে সবটাই গ্যাস ছাড়া কোনো নিঃসরণ নেই। তো ব্যাপনের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে। গ্যাসের আণবিক ভর যদি বাড়ে তাহলে ব্যাপন নিঃসরণ কমে, তাই না? গ্যাসের আণবিক ভর কমলে ব্যাপন বা নিঃসরণ বাড়ে, ঠিক আছে? গ্যাসের আণবিক ভর কমলে, আণবিক ভর যদি কমে তাহলে ডেনসিটি কিন্তু কমে গেল। কমলে ব্যাপন বা নিঃসরণ দুইটাই বাইরে দেবো। এটা যদি কমে তাহলে এটা কি বাড়বে না? নিচেটা যদি কমে তাহলে এটা বাড়বে, আর নিচেটা যদি বাড়ে তাহলে এটা কমে। এটা আমরা ব্যস্তানুপাতিক বলতে পারি, ঠিক আছে? এ হলো ব্যাপন নিঃসরণের। এখন তোমরা এখান থেকে বলো মিথেন, ব্রিটেন ও অক্সিজেন এই 3টা গ্যাস আছে, না? এই 3 গ্যাসের মধ্যে কার নিঃসরণ বেশি হবে, কার কম হবে? এখানে সবচেয়ে আণবিক ভর কম কার? মিথেনের। তাহলে মিথেনের নিঃসরণ বেশি হবে, তাই না?
সবচেয়ে কম, সবচেয়ে কম, এই জন্য মিথেনের সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হবে। অন্যদিকে বিউটেন এর আণবিক ভর তথা ঘনত্ব বেশি হয়, এর নিঃসরণ সবচেয়ে কম হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে ব্যাখ্যাটা আমরা করে দিয়েছি, যে আমরা লক্ষ্য করলাম যে মিথেনের আণবিক ভর হলো 16, আর বিউটেনের আণবিক ভর হলো 58 এবং অক্সিজেনের আণবিক ভর হলো 32। এখন আমরা নির্ধারণ করলাম যে সবচেয়ে কম কার, যার ভর ঘনত্ব কম তার কিন্তু নিঃসরণটা মানে বেশি হবে, তার মানে নিঃসরণ সবচেয়ে বেশি হবে। আর যার আণবিক ভর বেশি তার কিন্তু নিঃসরণটা সবচেয়ে কম হবে, সবচেয়ে কম হবে। ঠিক আছে, এরকম সমস্যা তোমাদের পরীক্ষা আসতে পারে। যদি আসে তাহলে আণবিক ভর বের করবা, হিসাব করবা, যার কম তার নিঃসরণ বেশি হবে, যার বেশি তার নিঃসরণ কম হবে। ঠিক আছে, যেহেতু বের এবং নিঃসরণ উভয়টাই বল ঘনত্বের উপর নির্ভরশীল, বল ঘনত্ব যদি বাড়ে তাহলে কিন্তু বের মানে কমে যাবে, আর যদি কমে তাহলে কিন্তু বাড়বে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বের নিঃসরণের কিছু তুলনা করব। বের এবং নিঃসরণের মধ্যে কিছু সাদৃশ্য আছে, কিছু বেমিল আছে। মিল কি এবং বেমিল কি? বেপন নিঃসরণের তুলনা। বেপন নিঃসরণ উভয় প্রকৃতির তরল ও গ্যাসের অণুগুলোর স্মরণ ঘটে। আমরা লক্ষ্য করি যে বেপনের সময় কি যে কোনো একটা মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনা, ওইখানে কিন্তু কি ঘটে, তরল বা গ্যাসের অণুগুলোর স্মরণ ঘটে। তরল বা গ্যাসের মানে অণুগুলো কি মানে কি ঘটে, স্মরণ ঘটে। এবং এটা কিন্তু মিল। নিঃসরণের ক্ষেত্রে দেখা গেছে যে গ্যাসীয় যে অণুগুলো উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে সরাসরি বেরিয়ে আসে, তাই না? সেক্ষেত্রে এগুলো আমি মানে মানে স্মরণ আছে, তার মানে কি নিঃসরণের ক্ষেত্রে মানে স্মরণ ঘটে, এবং যে ব্যাপন সেখানে কিন্তু স্মরণ ঘটে। আমরা কি বলতে পারি, ব্যাপন নিঃসরণের মধ্যে সাদৃশ্য আছে। ব্যাপন এসো শেষ করে দিই, একটু আলোচনা একটু বাকি ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মানে এই পর্যন্তই। আমরা ব্যাপন এবং মানে নিঃসরণ প্রকৃতি তরল এবং গ্যাসের অনুসরণ ঘটে, তাই না? আবার ব্যাপন নিঃসরণ উভয় প্রকৃতির হার পদার্থের আণবিক ভর ঘনত্বের উপরে নির্ভরশীল। এগুলি হলো মিল, এগুলি কি সাদৃশ্য বা মিল। আবার পার্থক্য আছে,
বেপন সৌরভা ধরতে পারেন একটু না শেষ করে দেবো শেষ করেন তো ঠিক আছে এই পর্যন্ত আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের এখানে আমি আজকে ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ শেষ করে